এখন আমরা রাসায়নিক গণনা থেকে কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। তো এর আগের ভিডিওতে তোমরা গ্যাসের আচরণ থেকে বেশ কিছু গাণিতিক সমস্যা দেখে নিয়েছো, আশা করি সবাই ভালো করে দেখেছো এবং অঙ্কগুলো বুঝে নিয়েছো। তো ভিডিওগুলো ভালো করে ফলো করো, দেখো। এই অঙ্কটা আজকে আমরা প্রথমে লিখে রেখেছি একটা অঙ্ক, যেটা দিয়ে আমরা শুরু করব। তো এখানে আমরা কি কি সূত্র শিখেছিলাম। তো এই চ্যাপ্টারে আমাদের সূত্রের মধ্যে ছিল বাষ্প ঘনত্ব সংক্রান্ত কিছু অঙ্ক করব, প্রমাণ ঘনত্ব, বাষ্প ঘনত্ব, রাসায়নিক গণনার সমীকরণ থেকে কত মোল, কত ভর, কত লিটার, এগুলো আমরা শিখবো। আবার নতুন করে অঙ্ক কিছু করবো। যাই হোক, শুরু করা যাক। প্রথম যে অঙ্কটা দেখো তোমাদের আমি দিয়েছি, একটি গ্যাসের এনটিপিতে প্রমাণ ঘনত্ব দেওয়া আছে 3.17 লিটার, গ্যাসটির আণবিক ভর কত। তো আমরা জানি বাষ্প ঘনত্ব সমান প্রমাণ অবস্থায় 1 লিটার গ্যাসের ভর বাই 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর। এই দুটো রেশিওকে আমরা বলি বাষ্প ঘনত্ব। 1 লিটার গ্যাসের ভর এবং বা একক আয়তনের ভরকেই তো ঘনত্ব বলে, মানে গ্যাসের ঘনত্ব বাই হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব। এটাকে আমরা লিখতে পারি গ্যাসের ঘনত্ব বাই হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব। ওকে, তো তাহলে গ্যাসের ঘনত্ব কত দিয়েছে? 3.17। গ্যাসের ঘনত্ব দিয়েছে 3.17, আর হাইড্রোজেনের ঘনত্ব আমরা জানি 0.089। এটা আমরা সবাই জানি, হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব হচ্ছে 0.089। তাহলে এটা আমরা যদি হিসাব করি, 3.17 ডিভাইডেড বাই 0.089, তাহলে এটা আমাদের চলে আসছে 35.6, 35.62। ওটা তাহলে ডি পেয়ে গেলাম আমার বাষ্প ঘনত্ব। অতএব আণবিক ভর বা আণবিক ঘনত্ব মানে জানি কি বাষ্প ঘনত্বের দ্বিগুণ, আণবিক ওজন m সমান 2d, 2 ইন্টু 35.62 ইন্টু 2 করে দিলে যেটা আসছে, এটা হচ্ছে আমাদের 71.24। তাহলে গ্যাসটির বাষ্প ঘনত্ব বেরিয়ে গেল আমাদের 35.62, আর আণবিক ওজন বেরিয়ে গেল 71.24। এইভাবে আমাদের একটা অঙ্ক আমরা শিখে ফেললাম। এটা আমরা আগের চ্যাপ্টারেও বলতে পারতাম, এখানে ওইটা দুটো মিলিয়ে কন্টিনিউয়াস একটা চ্যাপ্টার, তো সেটা আমরা দেখলাম। এরপর আমরা চলে যাই আরেকটা অঙ্কে। একটি মৌলিক গ্যাসের বাষ্প ঘনত্ব 24। এটা 2 নম্বরের ছোট ছোট প্রশ্ন, রাসায়নিক গণনার মধ্যেই এগুলো পড়ে। আবার গ্যাসের আচরণ, গ্যাসের ধর্ম সবই একই চ্যাপ্টারে, আলাদা। একটি মৌলিক গ্যাসের বাষ্প ঘনত্ব 24। বাষ্প ঘনত্ব 24, গ্যাসটির পারমাণবিক ভর 16। গ্যাসটির পারমাণবিক ভর সমান 16। মৌলিক গ্যাসটির পারমাণবিকতা কত হবে? গ্যাসটির পারমাণবিকতা মানে একটা অণুতে কতগুলো পরমাণু থাকে, পারমাণবিকতা গ্যাসটির পারমাণবিকতা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো বাষ্প ঘনত্ব দেওয়া আছে 24, তাহলে আণবিক ভর m সমান হচ্ছে 24 গুণ 2 মানে 48। এবার
আণবিক ভর বা আণবিক ওজন সমান আণবিক ভর সমান পারমাণবিকতা গুণ পারমাণবিক ভর। তাহলে আণবিক ওজন সমান পারমাণবিকতা ইন্টু পারমাণবিক ভর। তাহলে এটা বেরিয়েছে 48, এটা ধরলাম আমরা x ইন্টু এটা হলো 16, পারমাণবিক ভর 16 দেওয়া, তাহলে x চলে হলো 3। তাহলে গ্যাসটির একটি অণুতে 3টি পরমাণু থাকে, তার মানে এই পারমাণবিকতা বেরিয়ে গেল 3। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা পরের অঙ্কে চলে যাব। পরবর্তী আমাদের যে গাণিতিক সমস্যা এটা আমরা দেখি। বলল নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়ায় নাইট্রোজেন ও হাইড্রোজেন এর বিক্রিয়ায় নাইট্রোজেন ও হাইড্রোজেনের বিক্রিয়ায় এনটিপিতে 22.4 লিটার অ্যামোনিয়া তৈরি করতে 22.4 লিটার অ্যামোনিয়া তৈরি করতে কত লিটার নাইট্রোজেন প্রয়োজন? কত লিটার নাইট্রোজেন ইনটু প্রয়োজন? নাইট্রোজেন কত লিটার প্রয়োজন সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তো আমরা জানি রাসায়নিক গণনার ক্ষেত্রে আগে গাণিতিক সমীকরণটাকে লিখে নিতে হবে। তো হাইড্রোজেন প্লাস নাইট্রোজেন সমান অ্যামোনিয়া, আমাদের ব্যালেন্স হয়ে গেল। কারণ এখানে বুঝতে পারছি এটা লাগছে, এটা হচ্ছে 2 মোল উৎপন্ন হচ্ছে 2 মোল, এটা লাগছে 1 মোল। তাহলে 2 মোল তৈরি করতে লাগে 1 মোল। আর এখানে বলেছে 22.4 লিটার, 22.4 লিটার অ্যামোনিয়া। তো 22.4 লিটার অ্যামোনিয়া সমান 1 মোল। তার মানে 2 মোলের জন্য লাগে 1 মোল, অতএব নাইট্রোজেন লাগবে হাফ মোল। নাইট্রোজেন লাগবে হাফ মোল। এবার 1 মোলের আয়তন কত? 22.4 লিটার, তাহলে 11.2। তাহলে নাইট্রোজেন লাগবে 11.2 লিটার। ওকে, একটা ছোট একটা অঙ্ক করে ফেললাম। তো এগুলো সবই ছোট ছোট অঙ্ক আমরা করছি, আস্তে আস্তে বড় অঙ্কের দিকে এগোবো। পরবর্তী সমস্যা আমাদের প্রচন্ড গরম। আচ্ছা, এনটিপিতে এনটিপিতে 2.24 লিটার, এনটিপি বা এসটিপি এটা জেনারেল ধরে নিয়েছি, দুটো একটু আলাদা হলেও 2.24 লিটার হাইড্রোজেন পেতে কত পরিমাণ জিঙ্ককে সালফিউরিক অ্যাসিড, জিঙ্কের পরিমাণটা বার করতে হবে, কত পরিমাণ জিঙ্ককে সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করতে হবে।
পরিমাণ জিঙ্ককে সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করতে হবে সেটা আমরা বার করবো। তো আমরা বিক্রিয়াটা জানি, ছোট ছোট অঙ্কগুলো 2 নম্বরের গুলো করাচ্ছি। H2SO4 ডাইলিউট, লঘু H2SO4 লাগে, না লিখলেও চলে, আমি লিখে দিলাম ZnSO4 প্লাস H2। তো দেখতেই পাচ্ছি আমরা হাইড্রোজেন এখানে এটা 1 মোল যদি নিই, এটা হচ্ছে 1 মোল, দুটোই 1 আছে। তাহলে 2.24 লিটার, তাহলে 2.24 লিটার মানে তাহলে কত মোল? 2.24 বাই 22.4 কত মোল? তাহলে 1 এর 10 মোল। তার মানে আমি বুঝতেই পেরে গেলাম অতএব জিঙ্ক লাগবে 1/10 মোল। আর ওটা যদি 1 মোলের জন্য 1 মোল লাগে, তাহলে 1 এর 10 মোলের জন্য 1 এর 10 মোলই দরকার হবে। ওকে, তো 1 এর 10 মোল। এবার জিঙ্কের ভর দিয়ে, আণবিক ভর দিয়ে যে 65.4 জিঙ্কের দেওয়া আছে, Zn দেওয়া আছে, এটা দিয়ে লিখে দিই 65.4। তার মানে 1 মোলের ভর 65.4, তাহলে 1 এর 10 মোলের, তাহলে এর ভর কত হবে? এটা ইনটু 65.4 মানে 6.4 গ্রাম জিঙ্ক। তাহলে জিঙ্ক লাগবে 6.54 গ্রাম। ওকে, আচ্ছা, তোমরা অঙ্কগুলো খুব সুন্দর করে দেখার চেষ্টা করবে, আশা করি তোমাদের ভালো লাগবে। পরে প্রবলেম হচ্ছিল যে কোনো নমুনায় কোন নমুনা বাতাসে, কোশ্চেন নাম্বার 5, কোন নমুনা বাতাসে আয়তন রূপে 21% অক্সিজেন রয়েছে। প্রমাণ অবস্থায় এটা অবশ্যই। এই বাতাস নিয়ে 168 ml SO2 কে, সালফার ডাইঅক্সাইড কে, স্পর্শ পদ্ধতির একটা স্টেপ, SO2 কে SO3 তে পরিণত করতে কত আয়তনের বাতাস প্রয়োজন? পরিণত করতে কত আয়তনের বাতাস প্রয়োজন সেটা আমরা বার করব এবার। তো আমরা প্রথমে বিক্রিয়াটা লিখে ফেলি। SO2 plus O2 থেকে পাই 2SO3। এই বিক্রিয়াটা আমরা জানি, একটা সালফার ডাইঅক্সাইডকে বায়ুর বর্তমানে পোড়ালে এটা হয়। তো 1 ml মানে 1 cc, তার মানে এটা হলো আয়তন হচ্ছে 2 × 22,400 44,800 মিলিলিটার, 44,800 মিলিলিটার SO2। আর অক্সিজেন হচ্ছে কত আয়তনের বলেছে, এটা হলো তার মানে 1 মোল আছে, এটা 2, এটা 1, 22.4 লিটার লেখাই যেতে পারে, এটা ml এটা লিটারে কোনো সমস্যা নেই। তার মানে দেখো এত ml কে পরিণত করতে কত লাগবে, তাহলে এত ml এর জন্য এটা দরকার এত লিটার,
1 ml এর জন্য দরকার এত লিটার, তাহলে 1 ml এর জন্য কত, তাহলে আমরা এটা হিসাব করব। তাহলে সুতরাং 44,800 ml SO2 জন্য লাগে 22.4 লিটার O2। ক্লিয়ার? 44,800 মিলিলিটারের জন্য লাগে 22.4 লিটার O2। অতএব 168 ml SO2 এর জন্য লাগবে কত, তাহলে 22.4 গুণ 168 বাই 44,800 এটা লিটার। তাহলে কত লিটার অক্সিজেন লাগবে সেটা আমরা বার করে নিই। তো কত লিটার অক্সিজেন লাগবে এটা আমাদের হিসাব করে আসছে 22.4 গুণ 168, কাটাকুটি করলে খুব সহজেই হয়ে যাবে, ভাগ 44,800, এটা আসছে আমাদের হচ্ছে 0.084, 0.084 লিটার বা 84 ml। 84 ml অক্সিজেন লাগবে। তাহলে দেখো পিওর অক্সিজেন লাগবে 84 ml। এবার কত আয়তনের বাতাস লাগবে, তাহলে কত আয়তনের বাতাসে 84 ml অক্সিজেন আছে, বাতাসের 21% হচ্ছে 84। তাহলে মনে করি x ml বাতাসে 84 ml O2 থাকে, তার কত পার্সেন্ট বলছে 21%, তাহলে অতএব x * 21/100 সমান 84। তাহলে x চলে এলো 400, তাহলে 400 ml বাতাস লাগবে এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে। তাহলে 400 ml বাতাস লাগবে। বলেছে বাতাসের 21% হলো অক্সিজেন, তাহলে আমাদের কত পরিমাণ বাতাসের 21% হয় 84, 400 ml এর ক্ষেত্রে সেটা হচ্ছে, তাহলে এটা আমরা সমাধান করলাম। তাহলে বাতাসের পরিমাণ লাগবে 400 ml। ভালো করে বুঝে নেবে। এরপরে আমরা চলে যাব পরের অঙ্কে। পরবর্তী যে গাণিতিক সমস্যা আছে সেটা আমরা দেখি। এবার কিছু তোমাদের প্র্যাকটিস করানোর জন্য করানো, তো এর তো কোনো শেষ হয় না, অসংখ্য এরকম অঙ্ক হয়, গাণিতিক সমস্যা হয়, তো সেগুলো দেখি। এনটিপিতে কোশ্চেন নাম্বার মোস্ট প্রবাবলি 7 or 6, যাই হোক 6 তোমরা ঠিক করে নেবে। এনটিপিতে 10 মিলিলিটার মিথেনকে 10 ml মিথেনকে সম্পূর্ণ দহন করতে কত আয়তনের অক্সিজেন দরকার? দহন করতে কত আয়তনের অক্সিজেন দরকার? নেক্সট পার্ট, 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এবং 770 মিলিমিটার চাপের ওই আয়তনের 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও 770 ml চাপে ওই অক্সিজেনের আয়তন কত? সেকেন্ড পার্টটা হচ্ছে চার্লস বয়েলের সূত্র। তো ফার্স্ট পার্টটা তোমাদের করিয়ে দেবো, সেকেন্ড পার্টের অ্যান্সারটা আমি বলে দেবো, তোমরা উত্তরটা করে নেবে। তাহলে মিথেন CH4, দহন মানে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া। জৈব যৌগ পুড়ে গেলে দহন হলে সবসময় পাওয়া যায় কার্বন ডাই অক্সাইড, CO2 প্লাস জল, জলীয় বাষ্প। CO2 প্লাস জলীয় বাষ্প পাওয়া যায়। এটাকে আমরা যদি ব্যালেন্স করি তাহলে আমাদের এটা আসছে 2, তাহলে আমরা পেয়ে গেলাম এখান থেকে
মিথেন প্লাস মিথেন আর অক্সিজেন দরকার, তাহলে মিথেন আর অক্সিজেন। তাহলে 3 ml কে করতে কতটা আয়তনের অক্সিজেন দরকার সে দুটো আমরা দেখে নিতে হবে। তাহলে দেখো এটা হচ্ছে 1 মোল মানে 22.4 লিটার, এটা 2 মোল মানে 44.8 লিটার। তাহলে 22,400 ml CH4 কে দহন করতে অক্সিজেন লাগে 44,800 ml অক্সিজেন লাগে। 22,400 ml কে দহন করতে 44,800 ml লাগে, তাহলে 10 ml কে কত? খুব ইজি ব্যাপার। 44,800 10 পরিষ্কার হিসেব 20 আসবে, বুঝতেই পারছেন দ্বিগুণ, এটা যা হবে দ্বিগুণ। 10 20 ml অক্সিজেন প্রয়োজন। তো সেকেন্ড পার্টটা তোমরা করবে, সেকেন্ড পার্টের অ্যান্সার, যেটা ফার্স্ট পার্ট আমি করে দিলাম, সেকেন্ড পার্টটার অ্যান্সার আমাদের 21.18 21.18। তোমরা দ্বিতীয় কোশ্চেনটার উত্তর করে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে উত্তরটা করতে পারলে কিনা, প্রত্যেকে জানাবে কমেন্ট করে, ঠিক আছে? যদি উত্তরটা আসে 21.18 দ্বিতীয় পার্টটা, তাহলে আমাকে জানাবে। আর অঙ্কগুলো কেমন লাগে সেটা তো অবশ্যই জানাবে, আমি সবসময় বলি। তো পরবর্তী, তাহলে দ্বিতীয় পার্টটা আমি করে দিলাম না, ওটা তোমাদের বাড়ির কাজ থাকলো। এরপরে আমরা পরবর্তী গাণিতিক সমস্যায় চলে যাব, যেটা করি, দেখা যাক কি অঙ্ক। 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, তাহলে একটা বাড়ির কাজ দেওয়া থাকলো, হোম অ্যাসাইনমেন্ট, তোমরা এটা করবে। এক গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, নাম্বার 7 মোস্ট প্রবাবলি, 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ও MgCO3 মিশ্রণ ম্যাগনেসিয়াম কার্বনেট। এক গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেসিয়াম কার্বনেটের মিশ্রণ 240 সিসি কার্বন ডাই অক্সাইড দেয়। 240 সিসি CO2 দেয়। এটাকে যদি আমরা ভাঙি, উত্তপ্ত করি, তাহলে সেখান থেকে 240 সিসি কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে। এই মিশ্রণের উপাদানগুলি শতকরা মাত্রা উপস্থিতি দেখাবো। মিশ্রণে উপাদানগুলির শতকরা মাত্রা মানে শতকরা কত ভাগ ক্যালসিয়াম কার্বনেট আছে, শতকরা কত ভাগ ম্যাগনেসিয়াম কার্বনেট আছে, সেটা দেখাতে হবে। অনুপাত নির্ণয় করাও বলা যেতে পারতো, তো দুটো আমরা অনুপাত দুটো ক্যালকুলেট করব। তো আমরা ধরে নিই আমরা বিক্রিয়া দুটো লিখে ফেলি। আমরা ক্যালসিয়াম জানি কত, ক্যালসিয়াম 40, কার্বন 12, অক্সিজেন 16, ম্যাগনেসিয়াম 24। তো বিক্রিয়াটা যদি লিখি CaCO3 থেকে CaO প্লাস CO2, এটা হলো 100, হলো 44, ওটা 100, ওটা হলো 44। MgCO3 যদি বলি, একই বিক্রিয়া, ডেল্টা তাপ দিলাম, এখন উত্তপ্ত করলে MgO প্লাস CO2, কার্বন ডাই অক্সাইড 44, আর এটা আছে 24 প্লাস 64 প্লাস 12, 24 প্লাস 64 মানে 348, 48 বারে 50, 64, 48 আর আরো 60, 64, 84,
84, তাহলে হিসাব করে নেবে। তাহলে ক্যালসিয়াম কার্বনেট 100 গ্রাম থেকে পাওয়া যায় কত গ্রাম? 44 গ্রাম। আর তাহলে আমরা যদি এই যে 1 গ্রাম ধরেছি, এই 1 গ্রাম যে সলিউশন তার মধ্যে ধরি x গ্রাম আছে CO3 আর 1 মাইনাস x গ্রাম আছে MgCO3। দেখো খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ইন্টারেস্টিং অঙ্ক। তার মধ্যে 1 গ্রাম হলো ক্যালসিয়াম কার্বনেট, বাকিটা হলো 1 মাইনাস x গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট। তাহলে মোট হলো 240 সিসি, তার মানে লিটারে চলে যায় 22,400। এগুলো পরিমাণগুলো 100 গ্রাম থেকে পাওয়া যায়, এটা মানে 22,000, এত গ্রাম বা 22,400 সিসি, যেহেতু সিসিতে দিয়েছে এটা হলো 22,400 সিসি। ডাইরেক্ট করব। তাহলে দেখো x গ্রাম থেকে কত পাওয়া যাবে, তাহলে আমি লিখতে পারি অতএব 22,400 x বাই 100। ক্লিয়ার? 100 গ্রাম থেকে পাওয়া যায় 22,400, একে কত x এ কত, তাহলে x গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ধরেছি, তাহলে x গ্রাম থেকে এই সিসিটা পাওয়া যাবে হচ্ছে CO2। আর দ্বিতীয়টা 22,400 বাই 84 ইন্টু 1 মাইনাস x, এই দুটো যোগ করলে এই অংশটা পাওয়া গেল, এই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পাওয়া গেল এত সিসি CaCO3 থেকে, এই পরিমাণ পাওয়া গেল MgCO3 থেকে। মোট পরিমাণটা বলেছে 240, মোট পরিমাণটা বলেছে 240। দিয়ে এখান থেকে আমরা যদি সমাধান করি, সমাধান করে আমরা x এর মানটা পাচ্ছি 0.619। এবার ক্যালকুলেট করবে, আমি করে দিলাম না, x টা আছে 0.619 গ্রাম। তাহলে এটা হলো CaCO3 আর তাহলে 1 মাইনাস x টা তাহলে কত হবে, 1 থেকে x বিয়োগ করলে 619, তো 619 মানে 400 থেকে 19 কম মানে 381, 0.381 গ্রাম হলো MgCO3। তাহলে শতকরা পরিমাণ যদি আমরা হিসাব করি, ওকে 100 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। অতএব এর শতকরা পরিমাণ হলো, তাহলে এত গ্রাম আছে একে, তাহলে 100 এ কত, তাহলে 100 দিয়ে গুণ, তাহলে এত গ্রাম হচ্ছে 0.693 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে 1 গ্রামের মধ্যে। তাহলে একে কত, 100 এ কত করলে পাওয়া যাবে 61.9। তাহলে এটা হলো 61.9%, আর এটা হলো 38.1। তাহলে এটা হলো ক্যালসিয়াম কার্বনেট শতকরা পরিমাণ, এটা ম্যাগনেসিয়াম কার্বনেটের শতকরা পরিমাণ এটা। তাহলে আমরা এটা খুব সুন্দর অঙ্ক করে ফেললাম, এটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, আমরা বলতেই পারি খুব অঙ্কটা বেশ চিন্তা ভাবনা যুক্তির অঙ্ক করে ফেললাম। তো তোমরা ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করবে, করে আমরা চলে যাব পরবর্তী গাণিতিক সমস্যায়। পরবর্তী গাণিতিক সমস্যা আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 8 বা 9, যাই হোক তোমরা নাম্বারটা ঠিক করে নিও, একটু তোমার মিস হয়ে গেছে। কি পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইড, কি পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কলিচুনের সাথে উত্তপ্ত করলে, কলিচুনের সাথে উত্তপ্ত করলে উত্তপ্ত করলে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এবং 750 চাপে, 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 750 mm মার্কারি চাপে 2.2024 লিটার, 2.024 লিটার অ্যামোনিয়া
গ্যাস উৎপন্ন হয়। তাহলে কি পরিমাণ? অ্যামোনিয়াম ক্লোরাইড কলিচুন মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে মিশিয়ে উত্তপ্ত করলে এই পরিমাণ আমাদের হবে। তো আমরা আগে এনটিপিতে আয়তনটা ক্যালকুলেট করব। এটা এনটিপিতে দেওয়া নেই, সেটাই ক্যালকুলেট করি। তাহলে প্রথমে এনটিপিতে আমরা অঙ্কগুলো যখন করি, এই যে ব্যালেন্স করে সমীকরণ দিয়ে সবগুলো কিন্তু এনটিপিতে করি। তো এখানে দেখো যে অঙ্কটা দিয়েছে যে এনটিপিতে দেওয়া নেই, এনটিপিতে NH3 এর আয়তন কত, এটা আমাদের উদ্দেশ্য, এটা আমাদের করতে হবে। যে অ্যান্সার সেটা বার করতে গেলে এটাকে আমাদের জানতে হবে। তাহলে P1 V1 চার্জ বয়েলের সমন্বয় সমান P2 V2 and T2। তাহলে P1 টা কত? P1 টা চাপ বলেছে 750, আয়তন বলেছে 2.024, উষ্ণতা বলেছে 27 মানে 300, অন্তিম চাপ এনটিপি তো মানে 760, আয়তন কত বার করব, উষ্ণতা 273। এখান থেকে ক্যালকুলেট করে V2 টা কত আসবে সেটা আমরা দেখব ক্যালকুলেটরে হেল্প। এখান থেকে হিসাব করলে আমাদের পেয়ে যাচ্ছি আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 1.817 লিটার। V2 টা চলে এলো 1.817 লিটার। তাহলে এনটিপিতে যে অ্যামোনিয়াটা উৎপন্ন হবে তার আয়তন 1.817 লিটার। তাহলে এবার আমরা করে ফেলি। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মিশিয়ে বিক্রিয়া করলে আমরা কি জানি কি হয়, এটা আমাদের দুটো লাগে। তাহলে হচ্ছে CaCl2 প্লাস 2NH3 প্লাস 2 অণু জল প্লাস 2H2। ওকে, বিক্রিয়াটা পেয়ে গেছি আমরা। তো কি পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইড দরকার? তো অ্যামোনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক গুরুত্বটা আমরা এবার হিসেব করে নেব, দিয়ে করে নিয়ে আমরা এগোবো। তাহলে আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কত আসে? অ্যামোনিয়া হলো না NH4Cl, তাহলে কি পরিমাণ এটা লাগবে? তাহলে আমাদের লাগবে হচ্ছে এটার, আর লাগবে অ্যামোনিয়া। অ্যামোনিয়ার আয়তন দেওয়া আছে, তাহলে এটা 2। তাহলে কি পরিমাণ বলেছে? তো উত্তরটা কি আমরা লিটারে বার করব না গ্রামে বার করব? সেটা ওই গ্রামেও বার করা যায়, লিটারেও বার করা যায়। আমরা গ্রামে বার করেই দেখি, গ্রামে বার করবো। তো এটা তো দেখতে পাচ্ছি আমরা 2 × 2 মোল মানে 22.4 মানে 44.8 লিটার। আর এটা আমাদের বার করতে হবে 2 × নাইট্রোজেন হলো 14 প্লাস 4 প্লাস 35.5, 14 4 18 আর 35.5, এটা আমাদের হিসাব করলে চলে আসছে 18 আর 35 মানে 18 মানে 53, 53 দুগুণে 107, 107 মতন আসছে, 107। তাহলে দেখো 107 গ্রাম। তাহলে 107 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে অ্যামোনিয়া পাওয়া যায় 44.8 লিটার। তাহলে অত লিটার পেতে কত? অতএব তাহলে 44.8 লিটার NH3 পেতে অ্যামোনিয়াম ক্লোরাইড লাগে 107, NH4 এত গ্রাম NH4Cl। তাহলে কত বেরিয়েছে? 1.817 লিটার অ্যামোনিয়া পেতে কত লাগবে? 107 বাই 44.8 ইন্টু 1.817 গ্রাম। এটা হিসাব করলে উত্তরটা কত আসে সেটা আমরা দেখে নিই। এটা হিসাব করলে আমাদের উত্তর চলে আসছে 107 গুণ 1.817 ডিভাইডেড বাই 44.8, 4.339 মানে 4.339 মানে 34। আমাদের উত্তর চলে এলো 4.34 গ্রাম আমার অ্যামোনিয়াম ক্লোরাইড লাগবে। তাহলে আমরা আগে
অঙ্কটা খুব ভালো অঙ্ক, কারণ প্রথমে একটা এমন কন্ডিশন দিয়েছে, আমরা যে ইকুয়েশনগুলো করি, যে এই যে আমরা ইকুয়েশনগুলো থেকে অঙ্ক করি, এই ইকুয়েশনগুলো সব হচ্ছে প্রমাণ অবস্থায়। তো আমাদের যদি উষ্ণতা চাপ প্রমাণ না দেওয়া থাকে, তাহলে আগে আমাকে প্রমাণ অবস্থায় বার করে নিতে হবে। এখানে 27 ডিগ্রি আর 750 দেওয়া ছিল, আয়তন ছিল 2.024 লিটার। তো সেটা আমরা প্রমাণ অবস্থায় কত হয়, আয়তন 1.817 লিটার বার করলাম, দিয়ে সমীকরণ থেকে পেলাম 44.8 লিটারের জন্য লাগে 107 গ্রাম। তাহলে একে কত, 1.817 এ কত, দিয়ে উত্তর বেরোলো 4.34 গ্রাম। তাহলে এই পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইড লাগবে আমাদের এই পরিমাণ আয়তনে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করতে। আচ্ছা, পরের অঙ্কে আমরা যাব এবার। প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ ভালো অঙ্ক। আশা করি তোমাদের সাহায্য হবে অঙ্কগুলো করতে পেরে। কোশ্চেন নাম্বার 9, 80% ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে CaCO3 কে উত্তপ্ত করলে 10 কেজি পরিমাণ থেকে 10 কেজি পরিমাণ থেকে কত লিটার কার্বন ডাইঅক্সাইড, কত লিটার CO2 উৎপন্ন হবে, কত লিটার CO2 উৎপন্ন হবে সেটা আমরা দেখে নেব এবার। তো 80%, তার মানে 10 কেজি CaCO3 তে বিশুদ্ধ CaCO3 এর পরিমাণ কত হবে, 80% পিওর, তার মানে 8 কেজি। তাহলে 8 কেজি থেকে যতটা CO2 বেরোয়, যত লিটার বেরোয়, সেটাই আমাদের উত্তর হবে। 8 কেজি থেকে, 10 কেজি নয়, কারণ তার 80% পিওর বলেছে। তাহলে CaCO3 তাকে আমরা উত্তপ্ত করলে CaO প্লাস CO2, এটা হলো তাহলে 1 মোল 22.4 লিটার, আর এটা হচ্ছে 100 গ্রাম। 100 গ্রাম এর ভরটা মানে 0.1 কেজি। তাহলে 0.1 কেজি থেকে 0.1 কেজি ক্যালসিয়াম কার্বনেট থেকে CO2 পাই 22.4 লিটার CO2 পাওয়া যায়। অতএব 8 কেজি থেকে পাওয়া যাবে 22.4 বাই 0.1 গুণ 8, মানে 22.4 গুণ 80 লিটার। একটা বড় সড়ো উত্তর আসবে 22.4 গুণ 80, মানে 22.4 মাল্টিপ্লাই বাই 80, 1792 লিটার। তাহলে CO2 উৎপন্ন হবে 1792 লিটার CO2 উৎপন্ন হবে। ওকে, খুব একটা ভালো অঙ্ক, পার্সেন্টেজের অঙ্ক শিখে রাখলাম। এরপর আমরা চলে যাই, সবকিছুই দেখবে, একটা পরের অঙ্কে চলে যাই আমরা। পরবর্তী আমাদের গাণিতিক সমস্যা, 1000 লিটার আয়তনের বেলুনকে, নাম্বার 10, 1000 লিটার আয়তনের বেলুনকে 1000 লিটার আয়তনের বেলুনকে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও 750 মিলিমিটার চাপে
চাপে হাইড্রোজেন দ্বারা পূর্ণ করতে হলে কত গ্রাম লোহাকে স্টিমের সাথে বিক্রিয়া করাতে হবে? খুব সুন্দর অঙ্ক। স্টিমের সাথে বিক্রিয়া করাতে হবে, মানে খুবই সুন্দর অঙ্ক, মানে দুটো পার্ট। একটা ফার্স্ট চাপ আয়তন দিয়ে আমাদের চার্লসের সূত্র, বয়েলের সূত্র, অবস্থার সমীকরণ এসব নিয়ে ভাবো। আবার এখানে চলে আসছে স্টিমের সঙ্গে বিক্রিয়া, মানে রাসায়নিক গণনা। স্টিমের সাথে বিক্রিয়া করতে হবে। given আয়রনের 56, এটা আমরা জানি, আণবিক, পারমাণবিক, আণবিক যা খুশি দেওয়া আছে। তো এই হচ্ছে আমাদের অঙ্ক। তো আমরা এবার তাহলে 1000 এইটা তো আমাদের পূর্ণ করতে হবে। তাহলে মোল কত? মোলটা বার করি। PV = nRT, কিছু নেই যখন মোল আছে। PV = nRT, কত মোল হাইড্রোজেন লাগবে সেটা আমরা বার করি, মোলটা। তাহলে পেয়ে যাব, খুব সহজ। দিয়ে দ্বিতীয় ইকুয়েশন থেকে মোল পেলে দুটো পার্ট, এটা একটা, এখান থেকে আমরা n কত বার করব, আর আয়রনের সঙ্গে স্টিমের বিক্রিয়া Fe3O4 প্লাস হাইড্রোজেন। দেখা যাচ্ছে ক্লিয়ার? আমি আবার লিখবো, দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাবো। এটা লিখে দিয়ে রাখবা, এটা উঠতে পারে Fe প্লাস H2। অনেকে তোমরা দেখতে পাও না, সমস্যা হতে পারে, লিখেই দিতে পারে। তাহলে এই দুটো ইকুয়েশন, তাহলে ফার্স্ট হচ্ছে PV কারণ nRT থেকে n বার করব, n মোল, মোলটা কত? তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি মোল আছে, দুটোকে আমরা ব্যালেন্স করে দেবো। ব্যালেন্স করে দিলেই আমরা দুটো সমীকরণের সাহায্যে আমরা এটা লিখে দিতে পারি। এটা হচ্ছে আমাদের 3 4 4 মোল, এটা 4 মোল। 4 মোল লাগছে কত পরিমাণ লোহা? এখানে দেখতে পাচ্ছি 3 × 56, একটু করে রাখি, 3 × 6 = 18, 168 গ্রাম। তাহলে 168 গ্রাম থেকে পাওয়া যায় 4 মোল। তাহলে এই মোল বার করে ওখানে বসিয়ে দেবো, যে 4 মোল থেকে এত, তাহলে এত মোল কতটুকু। ওকে, চলো হিসাব করি। তাহলে 750, তাহলে 700 মিলিমিটার থেকে এটিএম এ বসবে, তাহলে 760, 750 মিলিমিটার মানে 750/760 এটিএম। সবসময় PV = তে এটিএম এ বসাতে হবে। ভিটা হলো 1000, ভিটা হলো 1000, n জানি না, আর 0.082, টেম্পারেচার 30 মানে 303। তাহলে এখান থেকে nটা কত আসছে? আমাদের হাতে সময় কম, তোমরা করবে হাতে, আমি করব ক্যালকুলেটরে, আমি বড়, তাই আমি এটা সুযোগ পাচ্ছি করার। 0.082 × 303 × 760/750 গুণ 1000, বিশাল হিসাব। 0.025 মতন ভ্যালুটা আসছে, 0.025। বিক্রিয়াটা তাহলে এনটিপি, তাহলে এনটিপি থেকে কনভার্ট করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের মোলটা, এখানে মোলটা একটু চেঞ্জ হয়ে যাবে, মোলটা চেঞ্জ হয়ে যাবে। মোল দিয়ে এখানে বসিয়ে দিলে হতো, লিখে রাখি 0.025, একটা প্রসেস দেখবো, এত মোল। তাহলে 4 মোলের জন্য লাগে হচ্ছে 168, তাহলে 0.025 মোলের জন্য কত লাগবে? 168/4 × 0.025, এত গ্রাম লোহা। দেখি এটা উত্তর কত আসে, এর একটা প্রসেসও দেখাবো। এটা যেহেতু এনটিপি তে দেওয়া নেই, এটা একটুখানি
প্রসেসটার মধ্যে গন্ডগোল হলো, তাও আমরা করে দেখি। ভাগ ডিভাইডেড বাই 4 ইন্টু 0.025, আমাদের আছে 1.01 মতন। আমাদের 1.01 মতন, আমরা মানগুলো ঠিকই 750 মোলটা হিসেব করলাম। 4 এ কত, ওটা হচ্ছে 1 এ কত। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের এখানে একটা পেলাম 1.01 মতন। ওকে, তো 1000 লিটার ছিল, তাই না? 1000 লিটার ঠিকই থাকে। 1000 লিটার পিভি ইকুয়াল টু এন, মানটা আমরা ঠিক বসালাম। এন এর মানটা একটুখানি দেখে নিই। 750 ডিভাইডেড বাই 760 ইন্টু 1000। ও, আমি এন এর মানটা একটু ভুল ক্যালকুলেট করেছি, আমি যে উল্টো লিখে ফেলেছিলাম, তাই হচ্ছে উত্তরটা মিলছে না কেন। ডিভাইডেড বাই হচ্ছে 0, অনেক বড় উত্তর আসবে, আমি ভুলভাল করেছি। সরি, এটা খুব ভুল করে ফেলেছি, ওই জন্য সরি। 39.7 মোল। 39.7, তাহলে এটা 39.7 হবে। 39.7 এর জন্য কত? 39.7। ওরা একটু অন্যরকম করে প্রবলেমটা করা যায়, উত্তরটা দিয়েছে, তো সেটা আমরা দিই 39.7 ডিভাইডেড বাই 4, এটা হচ্ছে 1668 গ্রাম। ওদের বইতে এরা উত্তর করেছে হচ্ছে 1683। তো আমরা একটা ভাবে দেখি, তো এটা হলে একটা যদি এটা এনটিপিতে বলা নেই, তো এনটিপিতে করলে কেমন হচ্ছে অঙ্কটা। আমরা দ্বিতীয়টা, তাহলে এই মেথডটাই ভুল কোথায় সেটা আমরা দেখব, এটা আমরা করলাম। যদি এগুলো এনটিপিতে দিত তাহলে এটা ঠিক ছিল, কিন্তু এখানে দেখো এই কন্ডিশন, তাহলে এনটিপিতে যে আয়তন কত সেটা বার করে নি, সেটা দিয়ে দেখি, দিয়ে বিক্রিয়াটা একবার দেখি। 1668 আমাদের একটা উত্তর বেরিয়ে থাকলো। তাহলে এনটিপিতে যদি বার, তাহলে এনটিপিতে আরেকটা মত, এনটিপিতে আয়তন কত, আয়তনটা কত, এনটিপিতে আয়তনটা কত সেটা দিয়ে আমরা করতে পারি। তাহলে দেখো, এটাকে আমরা এরকম আয়তন দিয়েও ভাবতে পারি। এখানে আয়তন মানে 4 ইন্টু 22.4 মানে 16, 89.6 লিটার। এই আয়তনটাকে বার করে নিই, তাহলে সেটা কত হয়। তাহলে P1 কত, তাহলে P1 V1 বাই T1, মানে এনটিপিতে বার করব P2 V2 বাই T2। P1 কত 750, V1 কত 1000, T1 কত 303, P2 কত 760, 273, V2টা কত আসছে, V2 চলে আসছে আমাদের 750 গুণ 1000 গুণ 273 ডিভাইডেড বাই 760 গুণ 303, একটু এদিক ওদিক আসবে, 889, 889.13 লিটার। তাহলে 89.6 লিটার ঠিক লিখলাম তো, 4 দুগুণে 8 একে 9, হ্যাঁ ঠিকই লিখেছি। এত লিটারের জন্য লাগে, এত লিটারের 168 গ্রাম, তাহলে 889.13 লিটারের জন্য কত লাগবে, এটা ইনটু 168 ডিভাইডেড বাই 89.6, 1667। আমাদের আগের উত্তরটাও কিন্তু এরকম টাইপের একটা কিছু এসেছিল, ওদের উত্তরে ওরা কিছু ভুলভাল করেছে, ক্যালকুলেশনে হয়তো ভুল আছে, সে যা হয়ে হোক আমরা দুটো নিয়মে দেখিয়ে দিলাম, দুটো নিয়মেই আমাদের উত্তরটা চলে এলো এবং সেটা আমরা করে ফেললাম। আমাদের হিসেবটা আমি আরেকবার দেখে নিই, এই হিসেবটা আমাদের ঠিকঠাক আমরা বসালাম কিনা। ঠিক আছে, তাহলে এটাই আমাদের উত্তর, আমরা পেয়ে গেলাম, কিছু অঙ্ক করলাম। তো যাই হোক, আমি কিছু আমাদের অঙ্ক করিয়ে দিলাম রাসায়নিক গণনা থেকেও, তো আশা করি তোমরা ভিডিওগুলো দেখবে। আমি বলবো সবসময় এই অঙ্কটার ক্ষেত্রে দ্বিতীয় প্রসেসটা করা ভালো, কারণ এখানে উত্তরটা কিন্তু একই এসছে, উত্তরের কোনো ডাউট নেই। এখানে 30 আর যেহেতু এটা দেওয়া আছে, আর এই সমীকরণগুলো সব হচ্ছে এনটিপিতে বা এসটিপিতে হয়,
ন্যাচারাল এনটিপি বা এসটিপির ক্ষেত্রে আমরা এগুলো ইউজ করি। এই 22.4 লিটার এগুলো কিন্তু এনটিপিতে হয়। উত্তরটা খুব এদিক ওদিক এলো না, কিন্তু আমরা বলবো দ্বিতীয় প্রসেসটা বেশি সাইন্টিফিক প্রথমটার থেকে। আর তোমরা বই থেকে তোমাদের এই ধরনের যে প্রবলেমগুলো আছে তোমরা আশা করি সবাই ভালো করে দেখে নেবে। আর আজকে তোমাদের গ্যাসের আচরণ থেকে আর রাসায়নিক গণনা থেকে যে অঙ্কগুলো করালাম দুটো ভিডিওই তোমরা ভালো করে দেখবে আমি আশা করি। আর ভালো করে খাতায় লিখে নেবে, বুঝে নেবে। যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানাবে, আর ভিডিওটা যদি ভালো লাগে সেটাও অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমার ভালো লাগে। ঠিক আছে, তো যাই হোক আজকে এই বলেই শেষ করছি। তোমরা ভালো করে সবাই পড়াশোনা করো। আর পরবর্তী আমাদের প্রধানত জৈব রসায়ন অংশটা বাকি আছে, সেটা নিয়ে আমি দেখি কবে শুরু করি। ওই চ্যাপ্টার একটা চ্যাপ্টারই বাকি, মাধ্যমিক অনেক দেরি, তার আগে অন্য কোনো চ্যাপ্টার রিপিট করা যায় কিনা সেটাও আমি চিন্তা ভাবনায় রেখেছি। যদি তোমাদের কোনো চ্যাপ্টারে কোনো জায়গায় অসুবিধা থাকে, যে কোনো চ্যাপ্টার, সেটা তোমরা কমেন্টে জানাবে। আমি অবশ্যই তোমাদের চাহিদা মতো ভিডিও তৈরি করার চেষ্টা করব সেই বিষয়ের ওপর। ঠিক আছে, সেটা রিপিট হোক, কোনো অসুবিধা নেই। তোমাদের যে কোনো চ্যাপ্টারে অসুবিধা থাকলে, যে কোনো টপিকে অসুবিধা থাকলে আমাকে বলবে, আমি সেটা একদিন অবশ্যই পরবর্তী দিন সেই টপিকটা নিয়ে আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। কিন্তু সেটা তোমাদের বলতে হবে, কমেন্টে জানাতে হবে, তবেই কিন্তু আমি জানতে পারবো, নাহলে সেটা আমার কোনো জানার উপায় নেই। ঠিক আছে, সেটাই তোমাদের কাজ। তোমরা অঙ্কগুলো করো, ভালো করে পড়াশোনা করো, তাহলেই হবে। আজকে এই বলে শেষ করলাম। সবাই ভালো থেকো।